হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকেও তোমরা শুনবে তিনটি ঘটনা। তিনটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা একদম ইউনিক যাকে বলে। সরস্বতী ঠাকুরের যে আরও রূপ আছে বা তাকে কিভাবে পুজো করা হয় এবং তার ফলে একটা লোকের জীবনে কি পরিণতি চলে এসেছিল, সেটাই তোমরা আজকে সেই ঘটনায় শুনবে। দ্বিতীয়টা একটা স্টেশনের ঘটনা। তৃতীয়টা একটা মহিলা মারা যাওয়ার পর তার দিদির সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা তোমাদেরকে শিহরিত করবে। সেই তিনটি ঘটনা নিয়েই আজকে তোমাদের এপিসোড। তো আর কথা বাড়াচ্ছি না, তোমরা তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও, কানে হেডফোনটা টুক করে গুজে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে আর সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নিতে হবে। তো চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্রিকেটেক্স নামক একটা ইন্ডিয়ার প্রিমিয়ার অ্যাপ্লিকেশান। ক্রিকেটের চূড়ান্ত উত্তেজনা অনুভব করতে এক্ষুনি যোগ দিন। আজই রেজিস্টার করলে তোমরা এক্ষুনি 300 টাকার র্যাপিড বোনাসও পেয়ে যাবে। আমি এইমাত্র ক্রিকেটেক্সে একটি অ্যাকাউন্ট ওপেন করতেই তোমরা দেখো 300 টাকার বোনাস পেয়ে গেলাম। তোমরা সেটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছ। রবিন উত্থাপ্পা এবং অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটারদের মতো সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সাথে ক্রিকেটেক্স একটি অতুলনীয় গেমিং অভিজ্ঞতা প্রদান করে। আপনি এই স্ক্রিনশটটিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের দেখতেই পাচ্ছেন। এছাড়া তোমরা এখানে বিভিন্ন ধরনের গেম যেমন রাউলেট, ব্ল্যাকজ্যাক, বাকারড্যাট, র্যামি এবং ওয়ার্ল্ড ক্লাস স্লটও খেলতে পারবে। এছাড়াও আরও বড় খবর, এইচডি কোয়ালিটিতে আইপিএল এবং ক্রিকেটের মতো প্রত্যেকটি ম্যাচ দেখুন একদম বিনামূল্যে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা গেম খেলে জিতে নিতে পারেন অনেক টাকা। সেই র্যাপিড বোনাস দিয়ে গেম খেলার পর আমি এইমাত্র 1000 টাকা উইথড্র করলাম। তোমরা এখানে স্ক্রিনশটে দেখতেই পাচ্ছ। এছাড়াও তুমি যখন চাও তোমার জিতে যাওয়া টাকা তুলে নিতে পারো। তোমরা অ্যাপ্লিকেশনটা কোনোভাবেই মিস করো না, এখনই সাইন আপ করো এবং ক্রিকেটেক্সের সাথে বড় জয়লাভ করা শুরু করো। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও এবং রেজিস্টার করে জিতে নাও। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি শুভজিৎ বসাক কলকাতা থেকে আরও একটা ঘটনা লিখতে বসলাম। আজকের ঘটনাটা আশা করছি সবার ভালো লাগবে। ঘটনাটা একদম অন্যরকম। যাই হোক, আশা করছি তোমরা এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পারবে। চলো ঘটনাটা শুরু করা যাক। কুন্তকদের বাড়িতে প্রতি বছর ধুমধাম করেই সরস্বতী পুজো হয়। এবারও হয়েছে। সারাদিন নানান ব্যস্ততার মধ্যে কাটার পরে রাতে যখন কুন্তক ঘুমোতে গেল, একটা অদ্ভুত স্বপ্ন দেখল। নিজের বাড়ির পুজোকে সে স্বপ্নে দেখল, কিন্তু এ কি, দেবীর গায়ের রং সবুজ আর চারপাশে উড়ছে বেশ কিছু টিয়া পাখি। সারাদিন এত পরিশ্রম গিয়েছে, ক্লান্তিতে চোখ খুলতে পারল না ঠিকই, কিন্তু খোলার চেষ্টা করেছিল। কেউ যেন চোখের পাতা খুলতেই দিল না। স্বপ্নটা তার জন্যই যেন বোনা হয়েছে। পরদিন সকালে কুন্তক যখন উঠল, আবছা স্বপ্নের রেশটুকু সে মনে করার চেষ্টা করল, কিন্তু সম্পূর্ণ মনে করে উঠতেই পারল না সে। খালি ভাবল, উফ, কি যেন দেখলাম, মনেও তো করতে পারছি না। কিন্তু এতেও কিছু কাজ হলো না। সে ক্লান্তির প্রভাব ভেবে এসব এড়িয়ে গেল। পুজোর শেষবেলার প্রস্তুতিতে সে ব্যস্ত হলো। তার মনেই রইল না সেসব কথা। আর সারাদিন এভাবেই চলার পরে আবার রাতে যখন কুন্তক ঘুমোতে গেল, সেও একই স্বপ্ন দেখল। একই পরিবেশে, কিন্তু এবার একটু আলাদা। দেবীর দধিকর্মা পুজোর আয়োজন চলছে, আর সেখানে একটা গামলায় সে মাখছে ভাত আর মাছের ঝোল। পাশে রাখা রয়েছে বড় সাইজের মাছের বিভিন্ন পেটি, পিঠে গাদার অংশ, সাথে আছে মাংস। সে যখন মাখছে, গায়ে দিচ্ছে শিহরণ। মাখা শেষ হলো, সে নিজে সেখান থেকে নিয়ে খাবার খাচ্ছে। পরিবেশটা মোটেই স্বাভাবিক নয়। খাওয়া শেষে কুন্তক এঁটো হাতে খাবার নিয়ে সেই দেবীর কাছে নিবেদন করল। কিছুক্ষণ পরে দেবী মূর্তির পেছন থেকে বেরিয়ে এলো একজন সধবা মেয়ে মানুষ। তার পরনে লাল পেরে সাদা শাড়ি, মাথায় একদম চেপে তেল দেওয়া আর সিঁদুর লেপা আছে সিঁথিতে। তার ঘাড়ের কাছে ভাঙা, কাত হয়ে আছে একদিকে। চাহনি দেখেই বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে। এই চাহনি উপস্থিতি কোনোটাই স্বাভাবিক নয়। এতক্ষণ খেয়াল করেনি কুন্তক সেই মেয়েটির গলায় মোটা একটা কালশিটে দাগ,
যেন গলায় কিছু দিয়ে জোরে ফাঁস দেওয়া হয়েছিল। সে এসে ওই গামলা থেকে গপ গপ করে খাবার তুলে নিয়ে খাচ্ছে। মাটিতে পড়ে ছড়াছড়ি হচ্ছে চারিদিকে, তার গা দিয়ে বেরোচ্ছে বোঁটকা গন্ধ। ইতিমধ্যে কুন্তককে চমকে দিয়ে সেই ঘরের মধ্যেই হরিধ্বনি তুলে 4 জন অস্পষ্ট লোক কাঁধে করে একটা খাটে সাদা কাপড়ের চাপা দেওয়া মরদেহ এনে একদম তার সামনে রাখল। তারপরে চিতা সাজিয়ে তাতে সেই মরদেহ শুইয়ে দিল। কাপড়টা একবার সরে গেল তার ওপর থেকে, পিষে দিয়ে গিয়েছে মাথার ওপর থেকে দেহটাকে। মরদেহটা যেন হাসছে সেভাবেই। সেই 4 জন একসাথে চিতায় আগুন ধরিয়ে দিতেই লেলিহান শিখা ওপরে গিয়ে ধেয়ে গেল। ভেসে এলো অট্টহাসির রোল। কুন্তক যেন সম্মোহনী বিদ্যায় বশ হয়ে বসে থেকে সেই সব কর্মকাণ্ড দেখছে। কি হচ্ছে তার কোনো ব্যাখ্যাও নেই। বাস্তবে সে যখন ঘুম থেকে চোখ খুলে উঠে বসতে চাইছে, কেউ যেন তাকে 2 চোখের পাতা খুলতেই দেয় না। বড় ভারী হয়ে আসে তার চোখ দুটো। ঘুমের আড়ালে অবচেতন হয়ে পড়ে থাকে কুন্তক। অথচ পরের দিন সকালে এসব তার বিশেষ কিছুই মনে থাকে না। সারাদিন ঘুমও পায় না তার। এত ঘুমায় তবুও মনে হয় আরেকটু ঘুমোলে ভালো হয়। বাড়িময় একটা নেতিবাচক প্রভাব ছেয়ে গিয়েছে। কোনো কিছুতেই তার যেন ভালো লাগে না। পেশায় সে প্রকাশক, সম্পাদনাতেও বিশেষ মন নেই তার। এদিকে তার কাজের কদর আছে খুব। লেখা বাছে কুন্তক এবং নিজে ঠিক করার পরে সব কিছু আরও কয়েকবার দেখে শেষ প্রুফ সেই ছাড়ে। অথচ তার কিছুতেই মন নেই। দায়সারা ভাব দেখা যাচ্ছে কাজে। ফলত পাবলিক রিভিউ অতীতের মতো ভালো আসছে না। বিক্রিও কমেছে তার প্রকাশনার। এদিকে পরের পর রাত সে একই স্বপ্ন দেখে চলেছে। সেই অদ্ভুত সাজে দেবী, সেই রহস্যময়ী সধবা মেয়ে, এঁটো খাবারে দেবীর পুজো, চারিদিকে ছড়িয়ে আছে এঁটো খাবারের টুকরো, মাংসের হাড়, কোথাও আবার মরা পচা পাখির দেহাবশেষ ইত্যাদি। আর বোটকা পচা গন্ধে মোমো করছে চারিদিক। দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে কুন্তক। স্ত্রী সুজাতা তাকে নিয়ে পড়েছে বেশ ভাবনায়। সুজাতার এক দিদি আছে, সুদীপা। পেশায় সে একজন সাইকোলজিস্ট। হরিদেবপুরে তার চেম্বার রয়েছে। এছাড়াও স্নাতকে সে সাইকোলজির ক্লাসও করায়। কথাবার্তা বেশ ভালো। সুজাতা কুন্তকের এই অবস্থা নিয়ে তার সাথে কথা বলেছে। কি থেকে কি হচ্ছে জানতে চাইলে উত্তর মিলছে না। সুদীপা তাই বলল, রাতে তোদের খাওয়ার ঘরে মাথার কাছে টেবিলে করে বা খাটের তলায় এক বাটি জল রেখে ঘুমোবি। সেই জল পরদিন একটা বোতলে করে ভরে নিয়ে আসিস। আমি দেখছি ব্যাপারটা কি হচ্ছে। সুজাতা বলল, জল কি হবে? সুদীপা বলল, তুই আন, তারপরে বলছি। সুদীপা যেমন বলেছিল সেরকমভাবেই কাজ করল সুজাতা। জলের বোতলটা এনে তার হাতে দিতেই সেটার ছিপি খুলে সুদীপা তার মধ্যে থেকে একটা লম্বা শ্বাস নিল। এরপরে সেটা ধরে চোখ বুজে কিছুক্ষণ থাকার পরে চোখ খুলে বলল, আচ্ছা আচ্ছা, তোদের বাড়িতে কিছুদিন আগে কি কোনো বিষয়ে অশান্তি বা ঝগড়া হয়েছে? সুজাতা বলল, কেন বলতো? হ্যাঁ হয়েছে, আমার ভাসুরের সাথে। কিন্তু এর সাথে ওর দিন দিন রুগ্ন হয়ে যাওয়ার কি সম্পর্ক? সুদীপা এবারে মৃদু হেসে বোতলটা পাশের টেবিলে রেখে বলল, তাহলে বলি শোন, জল হচ্ছে পৃথিবীর পঞ্চভূতের একটা অংশ। আমাদের চারপাশে যেসব শুভ অশুভ প্রভাব ছড়িয়ে আছে তাই পঞ্চভূত থেকেই তৈরি হয়ে সেখানে মিলিয়ে যায়। এর এক একটা শক্তি। এই যেমন মানুষের শরীর, মৃত্যুর পরে সেটা পুড়ে ধোয়া হয়ে ছায়ে পরিণত হয়ে বা কবরস্থ হয়ে মাটিতে মিলিয়ে যায়। পঞ্চভূতে যেহেতু সমস্ত শক্তি মিশিয়ে থাকে তাই তাদের আনাগোনাও এতে ধরা পড়ে। তাই জল রাখতে বলেছিলাম। এদের অত্যাধিক বা অকারণ উপস্থিতিতে একটা গন্ধ ছেয়ে যায়। সেটা সাধারণভাবে ধরা পড়ে না। যারা এর চর্চা করে বা ধারণা রাখে তারাই বোঝে। আর মনে রাখিস, আমরা যখন ঘুমাই বা অবচেতন থাকি, আমাদের শরীরের আমিটা অর্থাৎ নিজের আত্মা, সেও কিন্তু শরীরের বাইরে বেরিয়ে আসে, নিজেকে ভালো করে দেখতে থাকে। সেটাও এই জল বা পঞ্চভূতের মাধ্যমে বোঝা যায়। সেটা অন্যরকম অনুভূতি দেয়। কিন্তু অকারণে হাজির হওয়া যে কোনো শক্তির টেরও এতে একসাথেই মেলে। বাইরে বেরিয়ে আসা নিজের আমি এবং পড়া ও অপরা শক্তির যে কারো একসাথে সহাবস্থানে আলাদা টেরও পাওয়া যায়। আর সেই নিরিখেই বলছি,
কুন্তকের সাথে মিশে আছে অশুভ কিছু শক্তি। কথাটা শুনে সুজাতা এবারে ভয়ে ভয়ে প্রশ্ন করল, মানে খুলে বলো তো কী হয়েছে এক্ষেত্রে? আমার তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো, এসব কি বলছো? সুদীপা বলল, মনে খারাপ ভাবনা থাকলে কি আর ঠাকুরের পুজো হয় রে? পুজোর কয়েকদিন আগে তোরা বা তোর বর যে বিষয় নিয়েই তোর ভাসুরের সাথে ঝামেলা করিস না কেন, সেটা তোদের স্বার্থসিদ্ধির জন্য। তোর ভাসুর তোদের কিছুই বলেনি এরপরে। তিনি সবসময়ই ভালো ভাবনা নিয়ে থাকেন, কারো ক্ষতি করেননি। মাঝে মাঝে কালীপীঠেও যান, তার নামও করেন, যার ফলে পুজোর সময় কুন্তক যে মনেই দেবীকে পুজো দিয়ে থাকুক না কেন, সেটা শুদ্ধ মনের সাধনা ছিল না। দেবী তার পুজো নেননি। সরস্বতী দেবীকে যে মূর্তিতে ঘরে পুজো করা হয়, সেটার আসল রূপ রয়েছে তান্ত্রিক সরস্বতী অর্থাৎ মাতঙ্গীর মধ্যেই। উনি আসল সরস্বতী এক কথায়। কালীরই আর এক রূপ দেবী মাতঙ্গী, কারণ তারা সবাই দশমহাবিদ্যা। এবারে কথা হলো, সৃষ্টিকর্তা একই সাথে ঈশ্বর বা শয়তান দুটি সৃষ্টি করেছিলেন। বিস্ময়কর ব্যাপার হলো, এরা দুজনই সমান্তরালে আমাদের জীবনে অবস্থান করেছে। এদের পরিপূরক আয়োজন, অর্থাৎ এরা ছাড়া আমাদের জীবন অচল বলাই যেতে পারে। তাই যে যেভাবে তাকে সাধনা করবেন, সেটাই দেবী ধরা দেন। সুন্দর মনে দেবীর স্নিগ্ধ রূপ ধরা পড়ে, আর অসুন্দর মনে দেবীর তান্ত্রিক ভয়াবহ রূপ। মাতঙ্গী তাই কুন্তকের স্বপ্নে এসে বারবার দেখা দিচ্ছেন। দেবী যেমন বুদ্ধিদাত্রী, সেরকমই তিনি সৌন্দর্য ও বুদ্ধি হরণকারী। উনি উচ্ছিষ্ট খাবারে পুজো নেন, তাই তার নাম উচ্ছিষ্ট মাতঙ্গী। আবার কোথাও বলা হয় উচ্ছিষ্ট চণ্ডালিনী। দেবীর সাধনা বিধিও চণ্ডালের মতো। গলায় দড়ি দেওয়া সধবার কাপড়, সেই দড়ির টুকরো, মাংসের হাড়, মাছের আঁশ, দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির কাপড়, ডোমের স্পর্শ অর্থাৎ নিবেদন ইত্যাদি আরও অনেক কিছু তার সাধনায় লাগে। কুন্তকের স্বপ্নে এভাবেই দেবী তান্ত্রিক সরস্বতী পুজো নিয়ে চলেছেন দিনের পর দিন। কুন্তক স্বপ্নে সেই সধবাকে দেখে, পুজো বিধি উপলক্ষ করে সব কিছুই সেই সময়ের জন্য দেখতে পারে, কিন্তু পরক্ষণেই এসব মনে রাখতে পারে না। দেবীর আক্রোশের মুখেই পড়েছে কুন্তক। সুজাতা এবার কাঁদো কাঁদো গলায় বলে, তাহলে এই ভুলের ঠিক কি করে হবে দিদি? আমরা যে এসব এত কিছু জানি না। সুদীপা উত্তরে বলল, সন্তানকে অপমান করা মানে মাকেও অপমান করা। যে ব্যক্তি নিজে থেকে কালী সমর্পিত, তিনি আসলে ঈশ্বরের প্রিয়, এটা ভুলে গেলি কি করে? কুন্তককে বল ভাসুরের কাছে গিয়ে নিজের ভুলের ক্ষমা চাইতে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কখনো কাউকে অজাতীয় কথা শোনাবি না। লোক দেখিয়ে ঈশ্বর সাধনা আসলে ভণ্ডামি, সেটা তোরা করেছিলিস। আর চুপ করে থেকে সব কিছু সহ্য করে তার নাম নেওয়া হলো আসল ঈশ্বর সাধনা, যেটা তোর ভাসুর করেছে। মানুষ সর্বশক্তিশালী নয়, একমাত্র ঈশ্বরই শক্তি, আর কেউ নয়। সুজাতা বাড়ি ফিরে এসে কুন্তককে সব কিছু জানালো। কুন্তকের অল্প অল্প করে স্বপ্নের কথা মনে পড়ছিল, সাথে বোটকা একটা পচা গন্ধ ঘিরে ধরেছিল তাকে। হয়তো সে নিজেই পাচ্ছিল। তার নাক কুচকানো দেখে সুজাতা অবাক হয়। সুদীপার কথা ওরা শোনে। এক্ষেত্রেও ভুল শুধরে দিয়ে দাদার ক্ষমা চাইল কুন্তক। দাদাও হেসে বিড়বিড় করে মনে মনে কিছু একটা অস্ফুটে বলে ভাইকে আলিঙ্গন করল। সে রাতে কুন্তক আবার স্বপ্ন দেখল, বাড়িতে সাদা কাপড়ের সরস্বতী পুজো হচ্ছে। সামনে ফলমূল আর মিষ্টি সাজানো রয়েছে, ভেসে আসছে ধুনো আর ফুলের সুবাস। সেখানেই অস্ফুট স্বরে কোথা থেকে কিছু টিয়া পাখির টিয়া টিয়া শব্দ ভেসে আসছে। বহুদিন পরে সে যেন আজ শান্তির ঘুম ঘুমোচ্ছে। এতদিন কোথাও সম্মোহনে বশ হয়েছিল, অবশেষে মুক্তি মিলেছে তার। এই ছিল ঘটনা। ধন্যবাদ বন্ধুরা। সত্যিই শুভজিৎ বাবু এরকম দারুণ দারুণ অজানা তথ্যের ঘটনা আমাদেরকে শেয়ার করেন। এরকম ঘটনা তোমরা আগে হয়তো অন্য কোথাও শুনেছো কিনা আমি জানি না, বাট সত্যি শুভজিৎ বাবু আমাদেরকে দারুণ দারুণ জিনিস জানান দিয়ে যান, যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যাও। এরকম ঘটনা যারা শোনাতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের? একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়। চলো আর দেরি না করে পাঠিয়ে দাও। এবার আমরা শুরু করছি পরের একটা স্টেশনের ঘটনা।
হ্যালো দাদা ভাই, আমি মুর্শিদাবাদের রেজিনগর থেকে শাহজাহান। আবারও চলে এলাম নতুন একটা ঘটনা নিয়ে। কেমন আছেন আপনি? আশা করি আপনি, নেহাদি ও ভৌতিক কথার সকল সদস্যরা অনেক অনেক ভালো আছেন। অনেক শুভকামনা রইল আপনারও সকলের জন্য। দাদা ভাই, আপনাকে থ্যাংক ইউ বলে আর ছোট করব না, কিন্তু না বলেও থাকতে পারি না, কারণ আপনার সুমধুর কণ্ঠে এমনভাবে আমাদের পাঠানো ঘটনাগুলো পাঠ করে শোনান যে ঘটনা না পাঠিয়ে থাকতেই পারি না। জাস্ট মুগ্ধ হয়ে যায় আপনার প্রতি ও আপনার ভয়েসের প্রতি। তো আর বেশি কিছু বলবো না, একেবারে ঘটনায় চলে আসি। দাদা ভাই, আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা ঘটেছে আমার সাথে 2 দিন আগেই। 1 বছর হয়েছে ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। আস্তে আস্তে কথা বলতে বলতে তার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপও হয়ে যায়। ছেলেটির নাম অনুজ, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। ছেলেটা আমার সমবয়সী। তো অনুজ আমাকে প্রায় দিনই বলতো তাদের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে যাওয়া হতো না। তাই আমি একদিন ঠিক করলাম যে একবার ঘুরেই আসা যাক, ফ্রেন্ডের সাথেও দেখা হবে এবং গ্রামটা কেমন দেখাও হয়ে যাবে। তো দাদা ভাই, অনুজের বাড়ি ছিল দুর্গাপুর। আমি আর আমার এক বনু শুক্রবারের দিন যাই অনুজদের বাড়িতে। আমরা রেজিনগর থেকে সোজা শিয়ালদহ যাই। শিয়ালদহের থেকে দুপুর 1:40 একটা ট্রেন আছে, বালিয়া এক্সপ্রেস। সেই ট্রেনে করে আমরা দুর্গাপুর স্টেশনে নামি। স্টেশন থেকে 15 মিনিট গেলেই অনুজদের বাড়ি। আমরা শুক্রবারের দিন গিয়ে কোথাও বেরোইনি। শনিবারের দিনটা আমরা অনেক ঘোরাফেরা ও খাওয়া দাওয়া করি। রবিবারের দিন সকালে আমাদের বাড়ি আসার কথা, কিন্তু অনুজ বলল যে আজকের দিনটা থাকতে, আজকে নাকি আমাদেরকে ও ওর মামার বাড়িতে নিয়ে যাবে। তো সেই মতো আমরা সেই দিন ওর মামার বাড়িতে চলে গেলাম। ওর মামার বাড়ি ওদের গ্রামেই। ওর মামার বাড়ি থেকে বাড়ি আসতে অনেক রাত হয়ে গেল। বাড়ি এসে সেদিন আমি অনুজকে বললাম, আজকে আমাদেরকে বাড়ি যেতেই হবে রে, কাল আমার একটা কাজ আছে। কিন্তু অনুজ আমায় কোনো মতেই ছাড়তে চায় না। ও বলল যে অনেক রাত তো হয়ে গেছে, এত রাতে না গিয়ে কাল সকালে যা। আমি বললাম, না রে, কাল সকাল করতে গেলে হবে না, যেতেই হবে আমাকে আজ। আর তাছাড়া আমাদের বাড়িটা তো অনেকটা, সময় লাগবে যেতে। তো অনুজ অনেক জোরাজুরি করেছিল, কিন্তু আমি শুনলাম না। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। দাদাভাই, আমি আগেই বলেছি যে অনুজদের মামার বাড়ি থেকে বাড়ি আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমি স্টেশনে এসে দেখি যে রাত 11:12 ট্রেন আছে। তো আমরা সবাই সেই ট্রেনে চড়ে পড়লাম শিয়ালদা আসার জন্য। আস্তে আস্তে দেখি যে ব্যান্ডেল থেকে নৈহাটি স্টেশন আসার মাঝখানে কোনো একটা স্টেশন হবে। স্টেশনটার নাম আমি ভালো করে দেখিনি, তখন ঘড়িতে বাজবে প্রায় 1:30 কিংবা 2টা। ওই স্টেশনে আমি দেখি যে প্ল্যাটফর্মে একটা বিয়ের কোণে বসে আছে বধূ সেজে। সে নিজে নিজে নিজের সিঁথিতে সিঁদুর পড়ছে, আর পাশে একটা পুতুল আছে। সেই পুতুলটাকে নিয়ে সে তার ডান হাত করে একটা চাকু দিয়ে পুতুলটার বুকে মারছে, ঠিক যেভাবে একটা মানুষকে খুন করা হয় ঠিক সেভাবেই। আমি দেখে অনেক আশ্চর্য এবং অবাক হয়ে যাই। আমি আমার বনুকে দেখাই যে দেখ, মেয়েটা বধূ সেজে বসে আছে আর পুতুলটাকে কিভাবে মারছে চাকু দিয়ে। কিন্তু ও বলে, কই, ওখানে তো কেউ নেই। আমি ওকে বলছি, ভালো করে চোখ খুলে দেখ, ওই যে বসে আছে, দেখতে পাচ্ছিস না? কিন্তু আমার বনু বলল ও নাকি সত্যি সত্যিই কাউকেই দেখতে পায়নি, এবং ট্রেনের কিছু যাত্রীকে জিজ্ঞেস করাতেও তারাও নাকি কিছুই দেখতে পাচ্ছে না। তারপর আমি ভাবলাম যে মনে হয় কোনো সিনেমার শুটিং হচ্ছে, কিন্তু এত রাতে সিনেমার শুটিং হবে আবার এই স্টেশনে? আর যদি সেটাই হয় তাহলে আমি তো কাউকে দেখতে পেলাম না। সিনেমার শুটিং হলে তো সবাই থাকবে, কিন্তু ওখানে ওই মেয়েটা একাই বসেছিল, তাছাড়া কেউ তো ছিল না। আর ওই মেয়েটাকে আমিই বা কেন একা দেখলাম? আমার বনুও তো সেটা দেখতে পেল না। তারপর বাড়ি এসে পরের দিন থেকে আমার অনেক জ্বর। এত ওষুধ খাওয়া সত্ত্বেও জ্বর কমে না, এখনও হালকা হালকা জ্বর আছে আমার গায়ে। তারপর আমি সব ঘটনা মাকে খুলে বললাম। আমার আব্বুর একটা ফ্রেন্ডের স্ত্রী কবিরাজ। তো আমার মা আমাকে গতকাল সকালে সেই আন্টির কাছে নিয়ে যায়, ওনাকে সব ঘটনা খুলে বলি। তারপর সেই আন্টিটা আমাকে দেখে বললেন যে আমি যাকে দেখেছি সে নাকি কোনো মানুষ না, সে হচ্ছে একটা অতৃপ্ত আত্মা। কিছু বছর আগে নাকি ওই মেয়েটার বিয়ের দিন ওনার হবু স্বামী বিয়ে করতে আসেননি। মেয়েটা অনেক কষ্ট পেয়েছিল,
কান্নাকাটি করতে করতে ওই স্টেশনে এসে ট্রেনে গলা দিয়েছিল। আর উনি বললেন যে সেদিনকে ওনার নাকি বিয়ে হয়নি। সেই মেয়েটি নিজে নিজে সিঁদুর পড়েছিল, আর সেই ছেলেটার উপরে অনেক রাগ থাকার কারণে সেই পুতুলটাকে সে এইভাবে হয়তো চাকু দিয়ে আঘাত করেছিল। এই বলে উনি আমাকে একটা মাদুলি দেন হাতে পড়ার জন্য। উনি বললেন যে আমি সেই মেয়েটাকে দেখেছিলাম বলে তার জন্য হয়তো আমার জ্বরটা এসেছে। তো দাদাভাই, এই ছিল ঘটনা। ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে আমাদের ভৌতিক কথা পরিবারে আপনার সুমধুর কণ্ঠে পাঠ করে শোনাবেন। আমি অপেক্ষায় থাকব আমার ঘটনাটা শোনানোর জন্য। দাদাভাই, আরও ঘটনা আছে, আমি একে একে পাঠিয়ে দেব। আর একটা কথা না বললেই না, আমার নামটা একবার প্লিজ হ্যালো করে বলবেন। আমার নাম শাহজাহান। হ্যালো শাহজাহান। বন্ধুরা, এই ছিল শাহজাহানের পাঠানো একটা দুর্দান্ত ঘটনা। শাহজাহানও এখন আমাদেরকে দারুণ দারুণ ঘটনা পাঠিয়ে তোমাদের এন্টারটেন করছে। শাহজাহান খুব দারুণ করে ঘটনা লিখছে আজকাল। ওর ঘটনা শুনতে যেরকম ভালো লাগে সেরকম আমার পড়তেও ভালো লাগছে। তো তোমাদের মধ্যে যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো তোমাদের ঘটনাটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চলো এবার আমরা শুরু করব একটা দুর্দান্ত, ভয়ঙ্কর, ডেঞ্জারাস ও প্যাথেটিক ঘটনা। চলো শুরু করা যাক। হ্যালো দাদা, আমি রিজু বলছি। তুমি আমার আগের বলা ঘটনাটা তোমার চ্যানেলে পড়ে শুনিয়েছিলে, তাতে আমি খুব খুশি হয়েছি। আমাদের পরিবারকে পুরো ঘটনাটা শোনাতে পেরে আমি খুব খুশি, তাই তোমাকে ধন্যবাদ জানাই। তো দাদা, এরকমই আরও একটা ঘটনা নিয়ে চলে এলাম আজ শেয়ার করার জন্য। তবে এই ঘটনাটা অনেকটা ডেঞ্জারাস। এই ঘটনাটা হচ্ছে পুরো আমার মায়ের সাথে ঘটা। তবে ঘটনাটি আমার মায়ের বোন মানে আমার মাসিকে নিয়ে। তো আমার মাসি আমার মার থেকে 4 বছরের ছোট। বলে রাখা ভালো যে এখন আমার মার বয়স 30 আর আমার মাসির বয়স হতো 26। হতো বলছি তার কারণ গত 1 মাস আগে আমার মাসি মারা যায়, কারণ তার জন্ডিস হয়েছিল। দাদা, সব থেকে অবাক করার বিষয় হলো আমার মাসির লাশটাকে যখন তাদের বাড়ির থেকে তোলা হয় তখন তার লাশটা পড়ে যায় উঠোনে। তারপর থেকেই দাদা আমার মার সাথে ঘটে চলেছে ভৌতিক ঘটনা। যেদিন আমার মাসিকে দাহ করা হয় ঠিক তার পরের দিন আমরা আমাদের বাড়িতে চলে আসি। তো দাদা আগেই বলেছি আমাদের বাড়ি বগুলা থেকে 15 কিলোমিটার দূরে। আমরা গ্রামে থাকি, আমার বাবা বাইরে কাজ করে। বাড়িতে শুধু আমি, আমার ঠাকুমা আর মা থাকি। কাকিমারা একটু দূরে থাকে। তো মাসি মারা যাওয়ার কিছুদিন পর থেকেই আমার মার রাতের বেলা একটা নুপুরের আওয়াজে ঘুম ভেঙে যায়। এটা আমার মায়ের মুখ থেকে শোনা ঘটনা। মা বলেছিল তখন বাজে রাত 2:05। দাদা, বলে রাখা ভালো আমাদের ঘরের পেছনে তেমন কোনো বাড়িঘর নেই, একটু ঝাড় জঙ্গল টাইপের। হঠাৎ আমার মা ওখান থেকে একটা নুপুরের আওয়াজ শুনতে পায়। শুনে মা দেখার জন্য জানলা দিয়ে উকি মারে। আর দাদা, সে কি বিকট দৃশ্য! আমার মা সেটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। দেখে আমার মাসি দাঁড়িয়ে রয়েছে একটা সাদা শাড়ি পরে। হঠাৎ মাসি আমাদের কলপাড়ের দিকে গিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। এখানেই ব্যাপারটা শেষ হয়ে গেলে খুব ভালো হতো। আরও একদিনের ঘটনা, আমার মা সন্ধেবেলায় জল আনতে যায় কলের পাড়ে। আমাদের কলের সামনে একটা খেজুর গাছ আছে। আমার মা কল থেকে জল নিয়ে যখন আসতে যাবে তখন আমার মার চোখ গেল খেজুর গাছের দিকে। মা দেখে ওখানে আমার মাসির মাথাটা নিচের দিকে আর পাটা ওপরের দিকে করে মার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আমার মা ওখানে জ্ঞান হারায়। সাথে সাথে আমি আর আমার ঠাকুমা ওখানে উপস্থিত হই। তারপরে মাকে আমরা তোলাতুলি করে ঘরে নিয়ে আসি। মার জ্ঞান আনা হয় জল দিয়ে। তারপর সব মায়ের মুখ থেকে শুনে তো আমরা পুরো অবাক হয়ে গেছি। তারপরে সেদিন আর কিচ্ছু দেখেনি। কিন্তু এখানেই শেষ না, পরের দিন ঘটল আরও একটা ঘটনা। রাতের বেলা আমার মাসি মাকে ডাক দিল। আমার মা দরজা খুলতে যাবে, এমন সময় হট করে আমার মার মনে পড়ে যে মাসি তো বেঁচে নেই, তাহলে মাকে কে ডাকবে। আমার মা দরজার ফাঁকা দিয়ে উকি মারল। দেখল একটা কালো ছায়া আমাদের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ভালো করে দেখতে গেলে হঠাৎ করে সে আমার মুখের দিকে তাকায়। দেখে সেটার কেউ না, আমার মায়ের বোন। কি বিভৎস তার চেহারা,
মাসির মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মাসির চোখের ওখানে দুটো সাদা গর্ত। আমার মা বুঝে গেল যেটা তার বোন না, সে একটা অশরীরী। তাই আর দেরি না করে পরের দিনই একটা সাধুকে ডেকে আমাদের বাড়ি বন্ধন করা হয়। দাদা, আমার মাসি আর কোনোদিনই আমাদের বাড়িতে ঢুকতে পারেনি। এদিকে মেশোর বাড়িতে ফোন করে জানতে পারি ওই বাড়িতে নাকি মাসিকে দেখা গেছে কুয়োর ধারে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে। এরকম অনেক দিনই চলতে লাগলো। তারপরে সবাই একদিন সিদ্ধান্ত নিল যে গয়া গিয়ে আমার মাসির পিণ্ডি দিয়ে আসবে। যাওয়ার সময় অনেক বিপদ আপদ এসেছিল, তবুও অনেক কষ্ট করে আমার মামা গিয়ে মাসির নামে পিণ্ডি দিয়ে এসেছিল। সেখানে গিয়ে একটা ভয়ানক গুফার ভেতরে মামা একটা জিনিস খেয়াল করেছিল। যখন মামা মাসির পিণ্ডি দিচ্ছিল তখন চোখটা বন্ধ রাখতে বলেছিল, তবুও আমার মামা চোখটা একটুখানি খোলা রেখেছিল। মামা দেখে একটা লম্বা হাত এসে পিণ্ডিটা নিয়ে গায়েব হয়ে গেল। তারপর থেকে মাসিকে আর কোনোদিনও কোথাও দেখিনি। তো দাদা, এই ছিল আমার মার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই আমাদের চ্যানেলে পড়ে শুনিও। আমাদের ভৌতিক কথা পরিবারের অবশ্যই ঘটনাটা খুব ভালো লাগবে। আর আমার মার নামটা একবার প্লিজ হ্যালো করে বলে দিও। আমার মার নাম ডলি সরকার। হ্যালো ডলি আন্টি। বন্ধুরা, এখানে যে পিণ্ডটা নেওয়ার কথা বলা হচ্ছে না, এই বিষয় নিয়ে অলরেডি পডকাস্টে একটা বিস্তারিত ঘটনা আছে। তোমরা হয়তো সেই ঘটনাটা শোনোনি। আসলে এই সময়টা কি হয় তোমরা সেটা জানতে পারবে। কে আসলে সেই পিণ্ডিটা নিয়ে যায় সেটাও তোমরা সেই ঘটনায় জানতে পারবে। এইখানে খোলাখুলিভাবে সেগুলো বলা যাচ্ছে না, তাই জন্যই বলছি তোমরা অবশ্যই সেটা পডকাস্টে গিয়ে শুনে নাও। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে বাহ, অতি সুন্দর লাগলো ঘটনাগুলো। সেকেন্ড কমেন্ট করেছে রাকেশ মণ্ডল। থার্ড কমেন্ট করেছে প্রভাত রাজা। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে রাহুল, সুমিত ঘোষ, গীতা গোস্বামী, চুমকি ঘোষ, রাকেশ মণ্ডল, পঙ্কজ রয়, বিকি বাগচি, নন্দিনী রয়, শাহরুখ আলী, সবাই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে এসকে বশির, লিখেছে এসে পড়লাম সিট বেল্ট বেঁধে একদম। তারপরে কমেন্ট করেছে রাহুল, সিঙ্গিং স্টার কবিতা, মাধবী মল্লিক, কাকুলি সর্দার, গুঞ্জন, জিডাব্লিউ রঞ্জন, ইয়োর রিয়া, লিখেছে দাদা আমার নামটা একবার হাই করে বলো। আমার নাম রিয়া, তুমি কেমন আছো দাদা? হাই রিয়া, খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে শ্যাম ভৌমিক, মিষ্টি পাখি, শুভাশিস ঘরামি, রাকেশ পাসমান, চন্দ্রানী মণ্ডল, আশিস কোলে, শান্তনু দেব, সুস্মিতা শিকারী, রিন্টু বুনিয়া, সোনিয়া পাত্র, আরিফ, ডিজে ভ্লগার অনিশ, আকাশ ব্লগস, লিখেছে দাদা আমি তোমার বিগ ফ্যান, সত্যি বলছি যত রাত হোক না তোমার ঘটনা না শুনলে রাতে যেন ঘুমই আসে না। থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, রঞ্জিত দাস, অভি স্টুডিও, জয়ন্তশীল, শ্রীমন্ত মল্লিক, বাপন কুমার, সুদীপ মান্না, পাপড়ি দোলা, অভিজিৎ দাস, রাহুল, মনিকা ত্রিপুরা, তনুশ্রী ব্লগস, অক্ষয় অধিকারী, প্রতিমা, ইসমাইল কমেডি, দীপ পাল, শান্তনু, মনীষা শেট্টি, সুপ্রিয়া দাস, পাপিয়া দে, সংঘমিত্র রয়, রোহিত রয়, সংঘমিত্র রয়, নেচার, লিখেছে আজ প্রথমবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভীষণ ভালো লেগেছে। এরকম ন্যাচারাল বা আনক্যানি বা রহস্যময় সাউন্ড ঘটনাকে আরও ভয়ের করে। থ্যাংক ইউ সো মাচ গো। বিশ্বজিৎ দাস, সৃজিতা শ্রী অনেকদিন পর কমেন্ট দেখলাম। তারপরে কমেন্ট করেছে রোহিত রয়, সুমন, জয় সাধু খান, উত্তম মণ্ডল, এমডি মন, সুদীপাই লাইফস্টাইল, লিখেছে এরকম আমাদের সাথে কালী পুজোর রাতে একটা ঘটনা আছে লুকোচুরি খেলার। তাই নাকি? তাহলে পাঠিয়ে দাও। তারপরে কমেন্ট করেছে সোনালী নস্কর, দেবাশিস বাগচি, কোয়েল কুন্ডু, তিন সাধু খান, বিথি মণ্ডল, দেবরাজ ভট্টাচার্য, নিতু কুমার, রকিং ঋত্বিক, লিখেছে খুব ভালো লাগলো, এভাবে এগিয়ে যাও, অনেক অনেক শুভেচ্ছা। অনেক মানুষ তার জীবনে অনেক কিছু ফেস করে বাট শেয়ার করতে পারে না। থ্যাংক ইউ সো মাচ ফর ক্রিয়েটিং সাচ এ গুড প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি, সৌম্য চক্রবর্তী, সবীর বণিক, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।